আকাশবাণী বিলোনিয়া। শুরু হচ্ছে অনুষ্ঠান কিষাণ বাণী। নমস্কার কৃষক ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের কিষাণ বাণী অনুষ্ঠান। জানিয়ে দিচ্ছে আজকের কিষাণ বাণীর অনুষ্ঠান সূচি। প্রথমে শুনবেন আবহাওয়া বার্তা এবং কৃষি পরামর্শ, শুনবেন পিএম কিষাণ স্কিম এ নিয়ে কিছু কথা, বাজার দর এই পর্বে শুনবেন বরপাথুরি নিয়ন্ত্রিত বাজারের বিভিন্ন কৃষিজ পণ্যের বাজার দর। এছাড়া শুনবেন আলোচনা, আজকের বিষয় অ্যান্টি মাইক্রোবিয়াল সচেতনতা এবং কৃষকের স্বাস্থ্য এ নিয়ে আলোচনা করবেন কৃষি আধিকারিক অসিত নন্দী। শুনলেন আমাদের আজকের কিষাণ বাণীর অনুষ্ঠান সূচি। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে। কৃষক ভাই বোনেরা, আপনাদের জন্য একটি সুখবর। আগামী 19 নভেম্বর 2025 বুধবার তামিলনাড়ুর কোয়েম্বাটোরে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রিলিজ করবেন কৃষক ভাই বোনদের প্রদেয় পিএম কিষাণ স্কিমের 21তম কিস্তির টাকা। আমরা সবাই জানি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা একটি কেন্দ্রীয় খাতের প্রকল্প, যা 2019 সালের 24 ফেব্রুয়ারি চালু হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি যোগ্য কৃষক পরিবারকে প্রতি বছর 6,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এখন পর্যন্ত দেশের 11 কোটিরও বেশি কৃষক পরিবারকে 20টি কিস্তির মাধ্যমে 3,70,000 কোটি টাকারও বেশি অর্থ বিতরণ করা হয়েছে। যেসব কৃষক ভাইবোন তাদের জমির বিবরণ পিএম কিষাণ পোর্টালে সংযুক্ত করেছেন, ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার যুক্ত করেছেন এবং কেওয়াইসি সম্পন্ন করেছেন, তাদের অ্যাকাউন্টে এই স্কিমের অর্থ প্রদান করা হচ্ছে। আপনারা শুনছেন অনুষ্ঠান কিষাণ বাণী। জানিয়ে দিচ্ছে আবহাওয়া বার্তা। লেম্বুছড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ আবহাওয়ার পূর্বাভাসে জানাচ্ছে, আগামী 23 নভেম্বর সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া প্রধানত পরিষ্কার এবং শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 19 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত উত্তর পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘণ্টায় 7 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 95 থেকে 45% পর্যন্ত পরিবর্তিত হতে পারে। শুনলেন আবহাওয়া বার্তা। এবার জানিয়ে দিচ্ছি কৃষি পরামর্শ। নার্সারি থেকে মূল জমিতে সবজির চারা যত তাড়াতাড়ি সম্ভব স্থানান্তরিত করে নিতে হবে। আলু, গাজর, মূলা, মেথি, পালং বীজ বপনের কাজ শেষ করে নিতে হবে। চারা বা বীজ জমিতে লাগানোর আগে ছত্রাকনাশক ডাইথেন M45 অথবা ডাইথেন Z78 অথবা কার্বেন্ডাজিম 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে
আপনারা শোধন করে নিতে পারেন। শাকসবজির জমিতে পাউডারি মিলডিউ রোগ প্রতিরোধ করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা দরকার। গবাদি প্রাণী এ সময়ে বৃষ্টিপাত না থাকার দরুন সাধারণত মাঠে চড়ে বেড়াবে, তাই বিভিন্ন ধরনের রোগের সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি। তাই এইচএস ও এফএমডি জাতীয় রোগের সংক্রমণ রোধ করার জন্য এ সমস্ত প্রাণী টিকাকরণ একান্ত জরুরি। সকালের কুয়াশায় শাকসবজি, ডাল এবং সরিষায় ছত্রাকজনিত রোগের ঝুঁকি বাড়তে পারে। খুব সকালের দিকে সেচ এবং স্প্রে করা বন্ধ রাখা দরকার। জমিতে ভালো নিষ্কাশনী ব্যবস্থা রাখা দরকার। আগামী কয়েকদিন আবহাওয়া আলু চাষের উপযোগী থাকবে এবং এ সুযোগে আর দেরি না করে আলু লাগানোর কাজ শেষ করে নিতে হবে। আলু লাগানোর আগে বীজ আলু ম্যানকোজেব 5 গ্রাম প্রতি লিটার জলে গুলে 10 মিনিট চুবিয়ে নিয়ে আপনারা বীজ শোধন করে নিতে পারেন। এছাড়া বিশ্বাসযোগ্য জায়গা থেকে আলুর বীজ সংগ্রহ করা দরকার। ফুলকপি, বাঁধাকপি এগুলি চাষ যারা করবেন খেয়াল রাখবেন জমিতে তসের অভাব দেখা দিলে গাছের বৃদ্ধি ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে। তাই 2-1 দিন পর পর খেতে জলসেচের ব্যবস্থা করতে হবে এবং জলসেচের পর জমির মাটি অবশ্যই ঢেকে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুকুরে বৃষ্টিপাত না থাকার দরুন জলস্তর নিচের দিকে নামতে থাকবে। স্বাভাবিকভাবে এর ফলে প্রচুর খাদ্যের যোগান কম থাকবে। তাই মাছের খাদ্যের যোগান বজায় রাখতে প্রতি সপ্তাহে কানিপ্রতি 120 কেজি গোবর বা 60 কেজি পোল্ট্রি সার অথবা 3 ভাগ গোবরের সাথে 1 ভাগ পোল্ট্রি সার পুকুরে ছিটিয়ে দিতে পারেন। শুনলেন আবহাওয়া বার্তা এবং পরে শুনলেন কৃষি পরামর্শ। লেম্বুস্থরাস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ থেকে এই আবহাওয়া বার্তা এবং কৃষি পরামর্শ জানানো হয়েছে। জানিয়ে দিচ্ছি বাজার দর পড়বে বড়পাথর নিয়ন্ত্রিত বাজারে বিভিন্ন কৃষিজ পণ্যের বাজার দর। ঢেঁড়স প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 8,000 টাকা, প্রতি কেজি 100 টাকা। করলা প্রতি কুইন্টাল 9,000 টাকা, প্রতি কেজি 120 টাকা। বেগুন প্রতি কুইন্টাল 6,000 টাকা, প্রতি কেজি 80 টাকা। বাঁধাকপি প্রতি কুইন্টাল 4,000 টাকা, প্রতি কেজি 60 টাকা। গাজর প্রতি কুইন্টাল 15,000 টাকা, প্রতি কেজি 200 টাকা। ফুলকপি প্রতি কুইন্টাল 8,000 টাকা, প্রতি কেজি 100 টাকা। বরবটি প্রতি কুইন্টাল 7,000 টাকা, প্রতি কেজি 80 টাকা। শসা প্রতি কুইন্টাল 7,000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 80 টাকা দরে। মাছের বাজারে বড় কাতলা মাছ প্রতি কেজি 360 টাকা, আমদানি করা রুই মাছ প্রতি কেজি 250 টাকা। হাঁসের ডিম প্রতি 4টি বিক্রি হচ্ছে 50 টাকা, মুরগির ডিম প্রতি 4টি বিক্রি হচ্ছে 35 টাকা। মাংসের বাজারে আস্তা ব্রয়লার প্রতি কেজি বিক্রি হচ্ছে 150 টাকা, কাটা মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে 240 টাকা। রসুন প্রতি কুইন্টাল 7,500 টাকা, প্রতি কেজি 100 টাকা। আদা প্রতি কুইন্টাল 8,000 টাকা, প্রতি কেজি 120 টাকা। কাঁচা লঙ্কা প্রতি কুইন্টাল 10,000 টাকা, প্রতি কেজি 120 টাকা। শিম প্রতি কুইন্টাল 12,000 টাকা, প্রতি কেজি 150 টাকা। পেঁয়াজ প্রতি কুইন্টাল 2,600 টাকা, প্রতি কেজি 30 টাকা। পটল প্রতি কুইন্টাল 5,000 টাকা, প্রতি কেজি 60 টাকা। আলু প্রতি কুইন্টাল 2,000 টাকা, প্রতি কেজি 25 টাকা। মূলা প্রতি কুইন্টাল 5,000 টাকা, প্রতি কেজি 80 টাকা। লোকাল চাল প্রতি কেজি বিক্রি হয়েছে 45 টাকা দরে। ঝিঙ্গা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 9,000 টাকা, প্রতি কেজি 120 টাকা। মিষ্টি কুমড় প্রতি কুইন্টাল 3,000 টাকা, প্রতি কেজি 50 টাকা। টমেটো প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 5,000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 70 টাকা। শুনলেন বরপাথরি নিয়ন্ত্রিত বাজারে বিভিন্ন কৃষিজ পণ্যের বাজার দর। প্রতি বছর 18 থেকে 24 নভেম্বর পালিত হয় বিশ্ব অ্যান্টি মাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ। তাই আজ আমাদের আলোচনার বিষয় রেখেছে অ্যান্টি মাইক্রোবিয়াল সচেতনতা এবং কৃষকের স্বাস্থ্য। আর এ নিয়ে আলোচনা করছেন কৃষি আধিকারিক অসিত নন্দী। শুনুন ওনার আলোচনা। কিষাণবাণীতে আমাদের আজকের আলোচনার বিষয় অ্যান্টি মাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ, অর্থাৎ জীবাণু প্রতিরোধী সচেতনতা সপ্তাহ। এই বিষয়ের উপর আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন কৃষি আধিকারিক অসিত নন্দী। অসিত বাবু, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার।
প্রতি বছর আমরা 18 থেকে 24 নভেম্বর এই সপ্তাহটি অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ হিসেবে পালন করি। বিশেষ করে অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স নিয়ে সচেতনতা তৈরি করা বা এর সঠিক ব্যবহার, পাশাপাশি কৃষকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমাদের এই সপ্তাহটি পালন করা হয়। যেহেতু আমাদের অর্থনৈতিক উন্নতির মূল চাবিকাঠি বা মেরুদণ্ড বলা যায় কৃষকদের, তাহলে কৃষকদের স্বাস্থ্যের প্রতি আমাদের অবশ্যই যত্নবান হতে হবে। একদম। তো এই সপ্তাহে কৃষকরা যেহেতু বিভিন্ন ধরনের রাসায়নিক ওষুধ বা কীট পতঙ্গ বাহিত বিভিন্ন ধরনের রোগ সংক্রমণ, সবজির ক্ষেত্রে বলুন বা প্রাণীপালক ভাইদের ক্ষেত্রে বলুন, তারা বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধক ক্ষমতা নিয়ে তারা বা সাবধানতা নিয়ে তাদের থাকতে হয়। তো এই যে সপ্তাহটা আমরা পালন করি, এর মূল উদ্দেশ্য বা কিভাবে আমরা সচেতন করব সার্বিকভাবে সমস্ত মানুষকে, পাশাপাশি কৃষকদেরকে, সেই নিয়ে আপনি শুরু করুন। প্রথম বলতে গেলে এখন আমাদের যে বিষয়টা অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, ওটাকে আমি বিশ্লেষণ করে বলে দিই। আচ্ছা। অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মানে মাইক্রোব, যেটাকে আমরা বাংলাতে বলে থাকি জীবাণু। জীবাণু। অ্যান্টি মিন্স জীবাণুর বিরুদ্ধে, আর রেজিস্ট্যান্স মানে বাধা। বাধা দেওয়া। যেটা হলো জীবাণু, যেমন আমাদের আশেপাশে কৃষক ভাইরা কাজ করে, যেমন ওদের মাটিতে, বাতাসে, জলের মধ্যে বিভিন্ন উপকারী এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক সবকিছু থাকে। ওইগুলি যে সময় থাকে, ওই সময় কৃষক ভাইরা কাজ করার সময় ওরা দেখা যায় কি অনেক রোগে আক্রান্ত হয়। ওই রোগে আক্রান্ত হওয়ার পরে ওরা বিভিন্ন কিছু ওরা চিকিৎসককে দেখায়, চিকিৎসককে দেখানোর পরে ওদের অ্যান্টিবায়োটিক্স রেকমেন্ড করে ওরা খাওয়ার জন্য। এবং এখন যেমন আয়ুর্বেদিক আছে, হোমিওপ্যাথিক আছে, ওরা ব্যবহার করে। ওটা খাওয়ার পরে দেখা যায় কি ওরা একই রোগে আক্রান্ত হওয়ার পরে বারবার আক্রান্ত হতে হতে এমন হয়ে গেছে যে ওই একই রকম অ্যান্টিবায়োটিক আর কাজ করে না। ওটাকে বলছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, যেটা আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা একটা বিশ্বব্যাপী একটা ক্যাম্পেইন শুরু করেছে এবং প্রতি বছরই হচ্ছে। এই বছরও অন্য বছরের মতো 18 থেকে 24 নভেম্বর এটা হচ্ছে। এই বছরের যে থিমটা হচ্ছে, এটা হলো অ্যাক্ট নাও, প্রোটেক্ট আওয়ার প্রেজেন্ট অ্যান্ড সিকিউর আওয়ার ফিউচার। আচ্ছা, মানে এখন কাজ করো যাতে আমাদের বর্তমানকে রক্ষা করতে পারি, বর্তমানটা সুরক্ষিত থাকে এবং ভবিষ্যৎটাকেও সুরক্ষিত করা যায়। তো ওটা নিয়ে একটা গ্লোবাল ক্যাম্পেইন, যেটা মাধ্যমে আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সম্বন্ধে কৃষক ভাইদের অ্যাওয়ারনেস করতে পারবো এবং এটাকে আমরা ট্যাকেল করতে পারবো। ঠিক তাই। তাহলে ইতিমধ্যে কৃষক ভাইরা বুঝে গেছেন যে মাইক্রোবস জিনিসটা কি, সেটা হলো জীবাণু। যেহেতু আপনারা মাঠে ঘাটে বালু বা কাদা সব জায়গাতে আপনারা কাজকর্ম করছেন, দেখা গেছে আপনি যেটা বললেন, অনেক কৃষক ভাইদেরকে আমরা এইভাবে পাই যাদের হাতে ঘা হয়ে গেছে বা শ্বাসকষ্টে ভুগছেন। বিভিন্ন কারণ হতে পারে, সেটা তাদের যে জমিতে যে ওষুধ প্রয়োগ করছেন সেটা প্রয়োগ করতে গিয়ে সাবধানতা অবলম্বন না করা, বা জমিতে বিভিন্ন ধরনের রোগের বা পোকার আক্রমণ হয়ে থাকে, সেক্ষেত্রেও তারা সরাসরি এটার সাথে অন্তর্ভুক্ত হওয়া, অনেক কিছু ব্যাপারটাই জড়িয়ে আছে। সেক্ষেত্রে আমাদের কৃষকদেরকে অনেক সতর্ক হতে হবে, সেই রাসায়নিক ওষুধ প্রয়োগ করার ক্ষেত্রে বা জমিতে যখন তারা সরাসরি চাষের ক্ষেত্রে নিযুক্ত থাকেন, অনেক কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। কত ধরনের জীবাণু রয়েছে যেটা মানে মাঠের মধ্যে বা জমিতে আমরা পেয়ে থাকি, বা সেক্ষেত্রে কৃষকদের জানা উচিত যে কিভাবে তারা আক্রান্ত হচ্ছে। সবজির পাশাপাশি, গাছের পাশাপাশি তাদের নিজেরাও আক্রান্ত হচ্ছে, মানুষ আক্রান্ত হচ্ছে। সেটা যে সবজিটা বিভিন্ন রোগ বা জীবাণুর দ্বারা আক্রান্ত হলো, সে সবজি যখন আমরা বাজারে বিক্রি করি বা বিভিন্ন সার ওষুধ প্রয়োগ করার পর যেটা আমরা বাজারে বিক্রি করছি, সেক্ষেত্রে কিন্তু সেটা সরাসরি মানুষকে, অন্যান্য মানুষকে যারা নিচ্ছে বাড়িতে বা সেটা গ্রহণ করছে, তারাও কিন্তু আক্রান্ত হচ্ছে। সরাসরি বলুন বা ইনডাইরেক্টলি বলুন, সবাই আক্রান্ত হচ্ছে। সেক্ষেত্রে সচেতনতাটা কোথা থেকে শুরু হওয়া উচিত, কিভাবে মানুষকে সচেতন করা উচিত? আমি যদি বলি, তাহলে আমি আরো বিশ্লেষণ করতে হবে যে জীবাণু যে জিনিসটা অ্যাকচুয়ালি ওটা কি। জীবাণু যে জিনিসটা, এটা
খুবই ছোট, মানে ওটাকে আমরা খালি চোখে দেখতে পারি না। ওটাকে দেখতে গেলে আমাদের মানে আমাদের ল্যাবরেটরিতে অণুবৈজ্ঞানিক যন্ত্রের মাধ্যমে দেখতে হয়। যেমন আগে বললাম ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক যা আছে। ছত্রাক আমরা জানি, যেমন কমলার যে বাকলটা আমরা ফেলি, কিছুদিন পরে দেখা যায় কি কমলার বাকলে একটা সবুজ রঙের মানে কালার এসে পড়ে, ওটা যেমন ছত্রাক। এরকম ব্যাকটেরিয়া, ভাইরাসদের আমরা দেখতে পারি না। যদি আমরা বলি বিশ্বব্যাপী ভাইরাস এবং ব্যাকটেরিয়াল ডিজিজটা বেশি, ব্যাকটেরিয়াল রোগটা অনেক বেশি কৃষকদের মধ্যে। এখন এটা উদ্ভিদের রোগ হোক আর কৃষক ভাইদের রোগ হোক। তো এখন যদি আমি বলি জীবাণু দুই ধরনের আছে। এটা কৃষকদের জানা অজানা এটা এসে পড়ে। যদি বলি যে উপকারী জীবাণু আমাদের এখানে বেশি আছে। যদি আমি সোশ্যালি দেখি, যেমন উপকারী জীবাণু, যেমন আমাদের দেহের মধ্যে যেমন বিভিন্ন জীবাণু থাকে, যেমন পাকস্থলীতে থাকে, ওই জীবাণু আমাদের খাদ্যকে ভাঙতে সাহায্য করে এবং ওটার মাধ্যমে আমরা বিভিন্ন ভিটামিনস, প্রোটিনস এগুলি পাই। আচ্ছা। আর যদি অনুপকারী জীবাণু বলি, এগুলি ম্যাক্সিমাম আমরা পরিবেশ থেকে আমাদের আসে। আচ্ছা। যেমন পরিবেশ থেকে আসে। এবং আরেকটা আমি অ্যাড করতে চাই, বেনিফিশিয়াল জীবাণুর মধ্যে পরিবেশ থেকে আসে। যেমন কিছু জীবাণু এরকমও আছে যে জীবাণুগুলি আমাদের যে অর্গানিক ম্যাটার আছে, যে জৈব আছে, ওইগুলিকে ভাঙতে সাহায্য করে, নিউট্রিয়েন্ট সাইকেলটাকে বজায় রাখে পরিবেশের মধ্যে, এবং আমাদের যে ফুড সাইকেল আছে ওটাকে বজায় রাখে। আচ্ছা। এখন অনুপকারী জীবাণুর মধ্যে এরকম আমরা পরিবেশ থেকে ম্যাক্সিমাম পেয়ে থাকি। যেমন গাছের মধ্যে আসে, যেমন গাছের রোগ, গাছের মধ্যে আমরা বিভিন্ন জৈব সার ব্যবহার করি। জৈব সার আসে, আমরা যদি বলে থাকি গৃহপালিত প্রাণী থেকে। গৃহপালিত প্রাণীরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়, ওই জৈব সার আমরা ফিল্ডের মধ্যে ব্যবহার করি। ব্যবহার করার ফলে ওই যে জীবাণু আছে, ওই জীবাণুগুলি ছড়ে যায়, এবং কৃষক ভাইরা কাজ করার সময় দেখা যায় কি ওই জীবাণু ওদের আক্রান্ত করে এবং ওরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এটাই হলো উপকারী জীবাণু এবং অনুপকারী জীবাণু। মানে এমন সব জীবাণু যে আমাদের ক্ষতি করবে সেটা নয়, কিছু জীবাণুর দ্বারা আমরা উপকৃত হই। জমির ফসল উৎপাদনের ক্ষেত্রে হোক বা মাঠের উর্বরতা বাড়াতে সাহায্য করে এমন অনেক জীবাণু রয়েছে। কিন্তু পাশাপাশি এমন অনেক জীবাণু বা ছোট ছোট, আপনি যেটা বললেন খালি চোখে দেখা যায় না, এমন ধরনের পোকামাকড় বা জীবাণু রয়েছে যেটা ক্ষতি করে দিচ্ছে, ফসলেরও ক্ষতি করছে, আমাদের শরীরেরও ক্ষতি করছে। সেক্ষেত্রে কৃষকদের এমন কিছু কিছু রোগ হয়ে যায়, যেমন শ্বাসকষ্টের কথা বললাম, বা চোখের দৃষ্টিশক্তি অনেকটা নষ্ট হয়, বা হাতে পায়ে ঘা হওয়া, বিভিন্ন ধরনের রোগ হয়, যেটা আপনি যেটা বললেন যে একটু আগে বললেন যে রেজিস্ট্যান্স হয়ে গেছে। মানে ওষুধ যেটা প্রথমে নিয়েছিলেন সেটা এখন আর খেলে বা গ্রহণ করলে সেই ওষুধটা এখন তারা রোগ সারাচ্ছে না, এমনটাই হচ্ছে ঘটনাটা। তো সেক্ষেত্রে কৃষক ভাইদের অনেক সতর্ক হতে হবে, বা পাশাপাশি মানুষদেরকে সতর্ক হতে হবে। মানে সঠিক ব্যবহার জানতে হবে, যেটা আমাদের উপকার করছে, যে জীবাণুটার দ্বারা আমরা উপকৃত হচ্ছি সেটার ব্যবহার সঠিকভাবে করা, বা যার দ্বারা উপকার হয় না বা আমাদের ক্ষতি হয় সেটা থেকে দূরে থাকা, বা সতর্কতা অবলম্বন করা, সেটার ব্যাপারে কৃষকদের যত্নবান হতে হবে। বিভিন্ন জমিতে রাসায়নিক ওষুধ ব্যবহার ক্ষেত্রে যত্নবান হতে হবে। সেক্ষেত্রে কি কি ধরনের সাবধানতা অবলম্বন করতে পারেন কৃষকরা, সচেতন হতে পারেন, কিভাবে কৃষি দপ্তর থেকে কৃষকদেরকে সচেতন করা হচ্ছে যাতে করে ক্ষতি না হয়? এটা বলার জন্য আমাকে কিছু মানে যে এখন এটা শুরু কেন হয়েছে ওটা আমাকে বলতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা শুরু করেছে একমাত্র এই কারণে যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের জন্য এখন বিশ্বব্যাপী 1.3 মিলিয়ন, আমি যদি বলি মানে 13 লাখ মানুষ মারা গিয়েছে এখন অবধি। আচ্ছা। এবং এটা প্রতি বছর 5 মিলিয়ন, 50 লাখ করে এখন মানুষ মারা যাচ্ছে বিশ্বব্যাপী। এবং এটার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে মানে এটা একটা থ্রেটেনিং করছে যে ইকোনমিক গ্লোবাল যে লেভেল আছে ওটার মধ্যে $3.4 ট্রিলিয়ন ক্ষতি হবে 2030-এর মধ্যে, যদি এটা এভাবে যদি চলতে থাকে, আমরা যদি রক্ষা না করতে পারি। এর পাশাপাশি 28 মিলিয়ন যদি বলতে চাই আমি, মানে 2,80,00,000, মানে আপনি 3 কোটি বলতে পারেন, 3 কোটি মানুষ গরিবের দিকে চলে যাবে 2050-এর মধ্যে, যদি আমরা এটাকে রক্ষা না করতে পারি। এবং এটা সম্বন্ধে যাতে আমরা অ্যাওয়ারনেস, যদি সচেতনতা যদি না বাড়াই।
এবং এটার পাশাপাশি আমি এটাও বলবো যে কৃষক ভাইরা যে সচেতনতা গ্রহণ করবে, সচেতনতা গ্রহণ করার আগে এটা জানা খুবই প্রয়োজন ওরা কিভাবে আক্রান্ত হচ্ছে। ওরা দুই রকম ভাবে আক্রান্ত হয়, একটা হলো প্রাথমিক মোড, আর একটা হলো সেকেন্ডারি মোড। প্রাথমিক মোডের মাধ্যমে ওরা আক্রান্ত হতে পারে, যেমন আমি যে আগেই বললাম যে ওরা জৈব সার ব্যবহার করে। জৈব সার যেমন গোবর থেকে আসে, গোবর আসে গরু থেকে, যে ওদের যে ড্রপিংস গুলি আছে ওগুলি দেখা যায় কি ওগুলি অনেকে এরা ফিল্ডের মধ্যে ব্যবহার করে, ওদের মানে সার হিসাবে ব্যবহার করে, অনেকে রাসায়নিক হিসেবে ব্যবহারও করে না। এখন আমরা ডিপার্টমেন্ট থেকে আমরা সচেতনতা করছি, তো যার জন্য ওরা জৈব সার ব্যবহার করে। জৈব সার ব্যবহার করার সময় কি দেখা যায় কি অনেক গৃহপালিত প্রাণী, যেমন আমি গরুই ধরে নিই, ওরা অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত থাকে। বেসিলাস অ্যানথ্রাসিস নামে একটা ব্যাকটেরিয়া আক্রান্ত থাকে। ওইটার জীবাণু যে সময় আক্রান্ত থাকে, ওইটার জীবাণু গোবরের সাথে মিশে যায়। ওই জীবাণুটা যে সময় সার হিসাবে ওরা ব্যবহার করে, ওই জীবাণুটা ফিল্ডের মধ্যে থেকে যায়। যে সময় দেখা যায় কি যে সমস্ত গাভী বা গরু আপনি যেটা বললেন, মানে আমরা যেটা পশু পালন করি, তারা যদি অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়, সেটার যে মল গোবর যেটা বললেন সেটার মধ্যে কিন্তু সেই জীবাণু থেকে যায়। সেক্ষেত্রে কৃষকরা যখন সেই গোবরটাকে মাঠে ব্যবহার করা শুরু করলেন, সেক্ষেত্রে কৃষকরা কিন্তু আক্রান্ত হয়। ওটা অটোমেটিক্যালি দেখা যায় কি ওটা গাছের সাথেও চলে যায়। চলে যায়, ওটাকে ওরা মানে রাখতে পারে না, সংরক্ষণ মানে কৃষকরা তো জানার উপায় নেই, বোঝার উপায় নেই যে সেটা আনুবীক্ষণিক এটা। তো ওটার মাধ্যমে দেখা যায় কি কৃষক ভাইদের অনেক সময় ওদের স্কিনে অনেক রোগ হয়, ত্বকের মধ্যে অনেক ত্বকের দাগ পড়ে যায়। তারপর এছাড়াও আছে যেমন সালমোনেল্লা, যেটা আমরা বলে থাকি টাইফয়েড রোগ। এটা একটা ব্যাকটেরিয়া জনিত রোগ। সালমোনেল্লা ওটা যে সময় আক্রান্ত হয় গৃহপালিত প্রাণীরা সালমোনেলাসিস ব্যাকটেরিয়ার দ্বারা, ওটা কৃষক ভাইদের আক্রান্ত করে, যার ফলে দেখা যায় কি অনেক কৃষক ভাই এবং আমাদের ভারত চন্দ্রমা সাবডিভিশনে দেখেছি এবং ত্রিপুরাভাবেও দেখেছি, অনেক কৃষক ভাইরা ওরা টাইফয়েড রোগে আক্রান্ত হয়। ওদেরকে অনেক সচেতনতা করা হয়। তো ওরা আক্রান্ত হওয়ার পরে দেখা যায় কি ওরা মানে অনেক ক্ষতিগ্রস্ত হয়, যার ওই সময় এসে পড়ে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাওয়ারনেসটা। অ্যান্টিবায়োটিক নিয়ে ওদের কাজ করে না। এর পাশাপাশি যেমন ভাইরাল ডিজিজ আছে, যেমন আপনারা জানেন যেমন বিভিন্ন ইনফ্লুয়েঞ্জা থাকে, বার্ড ফ্লু থাকে, ওইগুলি ড্রপিংস গুলি ফিল্ডে ওরা ব্যবহার করে, ওটা আক্রান্ত করে। এটা হলো প্রাইমারি মোড। আমি যদি সেকেন্ডারি মোড বলি, সেকেন্ডারি মোডটা অ্যাকচুয়ালি অনেক কম হয়। কি হয় যে উদ্ভিদের রোগ আছে, উদ্ভিদের রোগ মানে গাছের মধ্যে চলে যায়, কিন্তু এটা কৃষকদের মধ্যে খুব কম আসে। বাট তারপরও কিছু আছে, যেমন ফার্মাস লাং ডিজিজের জন্য ওরা অ্যাজমাতে আক্রান্ত হয়, ব্রঙ্কাইটিস হয়। তারপর এর পাশাপাশি বিভিন্ন টক্সিন আছে, বিভিন্ন গাছ থেকে আমরা পাই। টক্সিনগুলি ওই গাছে থাকে, যেমন বিভিন্ন ছত্রাক থাকে, অ্যাসপারজিলাস, পেনিসিলিয়াম। ওই ছত্রাকগুলির কিছু টক্সিন থাকে, ওই টক্সিনগুলির দ্বারা কৃষক ভাইরা আক্রান্ত হয়। এছাড়াও যেমন কিছু আছে মহামারী হয়েছে, যেমন পার্থেনিয়াম কিছু আগাছা আছে, কৃষক ভাইরা কাজ করতে যায়, পার্থেনিয়াম আগাছা ওদের সংস্পর্শে আসে। পার্থেনিয়াম আগাছা এতটাই ক্ষতিকারক, পার্থেনিয়াম আগাছা থেকে যে স্পোর যেগুলি বের হয়, যে রেণুগুলি ওরা শ্বাস প্রশ্বাসের সঙ্গে নেওয়ার ফলে ওদের ব্রঙ্কাইটিস হয়, অ্যাজমা হয় এবং ওরা লাং ক্যান্সার হতে পারে। অনেক কৃষক ভাইরা মারা গেছে। ওর ভিত্তিতে আপনি যা বললেন সচেতনতা কিভাবে করতে পারে, সেটা সবজি চাষের ক্ষেত্রে হোক বা প্রাণীপালক ভাইদের ক্ষেত্রে, কিন্তু গাভী পালন আপনি যেটা বললেন গাভীরা অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রে প্রাণীপালক ভাইরা রয়েছেন বা মৎস্যজীবী যারা রয়েছেন, সবার ক্ষেত্রে কিন্তু একই ধরনের সচেতনতা অবলম্বন করতে হবে। কারণ সব ক্ষেত্রে কিন্তু এই ধরনের জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা 100% রয়ে গেছে। ওটা যদি সচেতনতা বলি তাহলে দুই ধরনের সচেতনতা আছে। একটা সচেতনতা হলো এটা মানে উচ্চ স্তরে, একটা সচেতনতা হলো নিম্ন স্তরে। নিম্ন স্তরে কিরকম সচেতনতা হওয়া যায়, যেমন কৃষক ভাইরা ওরা ডাইরেক্ট প্রিভেন্ট করতে পারে, আমরা ফিল্ড লেভেলে এটা প্রিভেন্ট করতে পারি। ওদের যে সময় কাজ করবে ওরা হ্যান্ড হাইজিন যেটা আছে, হাত ভালোভাবে ওরা গ্লাভস পরে ওরা কাজ করতে পারে। যদি সম্ভব হয় না, অনেক সময় সম্ভব হয় না কৃষক ভাই, তবে কাজ করার পর ওরা সাবান দিয়ে হাত ধুয়ে নিতে পারে পরিষ্কার জল দিয়ে। সেক্ষেত্রে কিন্তু যখন মাঠে তারা বিভিন্ন ধরনের সার ওষুধ প্রয়োগ করে, সেটা জৈব সার হোক বা রাসায়নিক সার হোক, তারা কিন্তু গ্লাভস ব্যবহার করতে পারে। তারপর ওরা যেমন পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেটা আপনি বলেন, গ্লাভস, মাস্ক, তারপরে উচ্চ মানে বুটস ওরা পরতে পারে, যাতে কিছু আক্রান্ত না করতে পারে। তারপর এর পাশাপাশি আমরা যারা গবাদি পশু পালন করে ওদের ক্ষেত্রে বলি, তাহলে যে গৃহপালিত প্রাণী আছে তাদের
মাসিক ভ্যাকসিনেশন দেওয়া যায়। ভ্যাকসিনেশন দিলে ওই যেই রোগ থাকে, এখন অ্যানথ্রাক্স বলুন, সালমোনেলা বলুন, আর যে কোনো রোগ বলুন, ব্যাকটেরিয়াল আর ভাইরাল জাতীয়, মানে সময় মতো টিকাকরণ যদি করে নেওয়া যায় তাহলে এই ধরনের প্রতিরোধ রোগ করতে থেকে গাভীদের বাঁচানোর পাশাপাশি আমরা যারা কৃষক ভাইরা রয়েছি তারাও কিন্তু বেঁচে যায়। বেঁচে যায়। তারপরে এর পাশাপাশি আমরা যদি উচ্চ স্তরে বলি তাহলে যেমন যে আমাদের ভেটেরিনারি চিকিৎসক আছে, ওরা যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ওটাকে ওরা চেঞ্জ করতে পারে, ওষুধটা চেঞ্জ করে ওরা কৃষকদের ওরা প্রতিরোধ করতে পারে। এর পাশাপাশি যে কৃষক ভাইরা ওইরকম করতে পারে, যে ড্রাগ তারা ইউজ করে, মানে যে ওষুধ ইউজ করে, ওই ড্রাগটা ওরা পানির মধ্যে ওটাকে চেঞ্জ করতে পারে ওদের রেকমেন্ড নিয়ে। তার পাশাপাশি ভ্যাকসিনেশন করতে পারে, আগে বললাম। তারপরে যদি সবচেয়ে লাস্টে বলি, তারপরে সেফ ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওয়েস্টটাকে ভালোভাবে ম্যানেজমেন্ট করতে হবে, বর্জ্য পদার্থকে। যে আমরা ড্রাগ ইউজ করি গৃহপালিত প্রাণীদের জন্য, ওটাকে ওরা ড্রেনে বা বর্জ্য যে থলি আছে ওখানে না ফেলে একটা ভালো যেখানে রেকমেন্ড করে ওখানে ওরা ফেলতে পারে। এর পাশাপাশি ওরা ট্রিটমেন্ট করতে পারে, স্লারি ট্রিটমেন্ট করতে পারে, যে বর্জ্য পদার্থগুলো আমরা পাই খড়, ট্রিটমেন্ট করে যে ওরা ওটাকে ব্যাকটেরিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে। যেমন আমরা আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে আমরা বিভিন্ন ভার্মি কম্পোস্ট ইউনিটও দিচ্ছি, যাতে ওরা ওই বর্জ্য পদার্থগুলিকে ওরা মানে প্রক্রিয়াকরণ করতে পারে, এবং প্রক্রিয়াকরণের ফলে আমরা ব্যাকটেরিয়াগুলো মারা যায়। এবং আমরা অনেক, আমি যদি বলি, আমরা ত্রিপুরাতে অন্তত এখন অবধি প্রায় 1000 থেকে 2000 ভার্মি কম্পোস্ট ইউনিট দিয়ে দেওয়া হয়েছে, এবং ভবিষ্যতে আরো আসছে। আচ্ছা আচ্ছা, যাতে করে রাসায়নিক সার বা ওষুধ প্রয়োগ থেকে অনেকটা দূরে রাখা যায়, সেই জন্য কিন্তু কৃষি দপ্তর থেকে বরাবরই কৃষকদের সতর্ক করা হচ্ছে জৈব সারের দিকে। জৈব সার প্রয়োগ করে কি করে, মানে জৈব সার ভিত্তিক চাষ, জৈব চাষ যেটাকে বলা হয়, সেদিকে দেওয়া হচ্ছে, নজর দেওয়া হচ্ছে বা জোর দেওয়া হচ্ছে। তার পাশাপাশি যা আছে ব্যাকটেরিয়াকে মারতে পারবো এবং রেজিস্ট্যান্সটাকে আটকাতে পারবো। তাহলে কৃষক ভাইদের নিজ থেকে সতর্ক হতে হবে বা সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে করে আমার যে উদ্দেশ্যে চাষ করা, নিজের অর্থনীতিকে শক্তিশালী করা বা দেশের অর্থনীতিকে শক্তিশালী করা, সেক্ষেত্রে আমি যদি নিজে আক্রান্ত হই বিভিন্ন রোগের দ্বারা, আমার কিন্তু যে আমি অর্থ উপার্জন করছি সেটা কিন্তু খরচ হয়ে যাবে, মানে ক্ষতির সম্ভাবনাটাই বেশি থাকবে। সেক্ষেত্রে মানে আগাম সতর্কতা অবলম্বন করা, কি করে আমি মাঠে মানে সুস্থ থাকবো, বেশি করে আমার চাষবাস করতে পারি, আমি যে সবজি উৎপাদন করছি সেটাকেও আমি কিভাবে মানুষের কাছে সুস্থ অবস্থায় মানে বিক্রি করতে পারি, সেদিকেও লক্ষ্য রাখতে হবে, যাতে করে আমার এই সবজি খেয়ে বা গ্রহণ করে কোনো মানুষ অসুস্থ না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। শুনলেন আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল অ্যান্টি মাইক্রোবিয়াল সচেতনতা এবং কৃষকের স্বাস্থ্য, আর এ নিয়ে আলোচনা করেছেন কৃষি আধিকারিক অসিত নন্দী। তাহলে কৃষক ভাই বোনেরা, কিষাণ বাণী অনুষ্ঠান আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হল ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে।